ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর চেয়ে আর বড় কোনো হামলা হয়নি, আমি এমন হামলা চালাবো ইরানের উপরে। কিন্তু ওই দম ফুরালে ঠুস। এই যে কূটনৈতিক উদ্যোগের যে সমস্ত প্রক্রিয়া তৎপরতা চলছে, এতে সম্ভবত একেবারে পানি ঢেলে দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদ। তারা বলেছেন যে মার্কিন সরকার কোনো রকমের চুক্তি মানে না, যে কোনো চুক্তি লঙ্ঘন করে, সেই মার্কিন সরকারের সাথে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে কাদায় আটকে গেছেন, বা চোরাবালিতে আটকে গেছেন, বা ফাঁদে পড়েছেন, যাই বলেন, তিনি পড়েছেন, আটকে গেছেন। তিনি এখান থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না। তিনি না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন হারতে। কি এক ভয়ঙ্কর সংকটে তিনি এখন হুমকি দিচ্ছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে ইরানের নেতাদেরকে শিরোচ্ছেদ করা হবে। তিনি যে হুমকি দিচ্ছেন, সেই হুমকি তিনি বাস্তবায়ন করতে পারবেন? আজকেই গণমাধ্যমে খবর আছে তিনি বহুবার হুমকি দিয়েছেন এবং সেই সমস্ত হুমকি থেকে কিভাবে পিছিয়ে গেছেন। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে যখন প্রচণ্ড রকমের অচল অবস্থা, তখন কিন্তু আঞ্চলিক যে সমস্ত দেশ যারা বিভিন্ন সময় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তারা একেবারে থেমে নেই। গত রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে পাকিস্তান সফরের দাওয়াত দিয়েছেন। আর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাবকে পাকিস্তান সফরের দাওয়াত দিয়েছেন। তার মানে ইরানের প্রধান দুই আলোচক, তাদের দুইজনকেই পাকিস্তানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু আসেন। এই যে কূটনৈতিক উদ্যোগের যে সমস্ত প্রক্রিয়া তৎপরতা চলছে, এতে সম্ভবত একেবারে পানি ঢেলে দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ পরিষদ। তারা বলেছেন যে মার্কিন সরকার কোনো রকমের চুক্তি মানে না, যে কোনো চুক্তি লঙ্ঘন করে, সেই মার্কিন সরকারের সাথে আর কোনো আলোচনা হবে না। বিশেষজ্ঞ পরিষদ হচ্ছে ইরানের সর্বোচ্চ পরিষদ, যারা বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে থাকেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিষদ এবং তারা এও বলেছেন ইরানের সমস্ত কর্মকর্তাকে সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির দিক নির্দেশনা মতো কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যা বলবেন, যেভাবে দিক নির্দেশনা দেবেন, সেইভাবেই যেন সবাই কাজ করেন। তার মানে সম্ভবত আমেরিকার সাথে ইরান আর আলোচনায় বসছে না, যদি নীতিগত কোনো পরিবর্তন না আসে। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তেলের সংকটের কারণে আমেরিকার বিভিন্ন তেল কোম্পানি বেশি দামে তেল বিক্রি করছে এবং তারা প্রচুর পরিমাণে লাভ করছে। এজন্য তিনি বিভিন্ন কোম্পানির উপরে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছেন। তিনি কোনো কোনো কোম্পানির প্রধানকে গালমন্দ করেছেন। এপাশে সবচেয়ে মজার খবর হচ্ছে, খবরটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, মেইন স্ট্রিম গণমাধ্যমে আসেনি। আমি জানি না আসলে কি হচ্ছে, বাট খবরটি এইরকম যে বাহরাইনে মার্কিন যে সামরিক ঘাঁটি আছে, তাতে নাকি বাহরাইনের জনগণ যারা এই যুদ্ধের বিপক্ষে, তারা সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই খবরের সত্য মিথ্যা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি, কিন্তু সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। বাট বাস্তবতা কি? বাস্তবতা কিন্তু এর চেয়ে আরও কয়েক ধাপ এগিয়ে সম্ভবত। এই বাস্তবতাটা কি, আমি আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আশা করি আজকের এই আলোচনা খুব গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা হবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নিশ্চয়ই আলোচনা ভালো লাগবে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে কথা বলছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে
কাদায় আটকে গেছেন বা চোরাবালিতে আটকে গেছেন বা গেড়াকলে পড়েছেন বা ফাঁদে পড়েছেন, যাই বলেন, তিনি পড়েছেন, আটকে গেছেন। তিনি এখান থেকে কোনো মতেই মুক্তি পাচ্ছেন না। কেন মুক্তি পাচ্ছেন না? তিনি তো মার্কিন প্রেসিডেন্ট। তারা দাবি করে বা বিশ্বের বহু মানুষ এভাবেই মনে করে যে আমেরিকা তো বিশ্বের 1 নম্বর পরাশক্তি। সেই পরাশক্তির প্রেসিডেন্ট যখন ইরানের মতো একটা নিষেধাজ্ঞা কবলিত দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এবং দফায় দফায় মার খাচ্ছে, তাদের বহু সেনার কফিন আমেরিকায় পৌঁছেছে, পেন্টাগনের শিকার মতে প্রায় 700 আহত হয়েছে এবং মার্কিন ঘাঁটিগুলো যখন মধ্যপ্রাচ্যে প্রায় সব তছনছ হয়ে গেছে, সিআইএর ঘাঁটিগুলো, গোপন ঘাঁটি যেগুলো কেউ জানে না, এটা দূতাবাস নাকি এটা সিআইএর ঘাঁটি এটা কেউ জানে না, এইরকম জায়গায় একদম চিহ্নিত করে করে ইরান যখন হামলা চালাচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহা ফাফরে পড়ে গেছেন, মহা ফাঁদে পড়ে গেছেন। তার এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছে না তিনি। একবার বলছেন ইরানের উপরে ভয়াবহ হামলা হবে, এই তো গত 3 দিন আগে যে হামলার হুমকিটা উনি দিয়েছিলেন, সেটা কি বলেছিলেন জানেন? ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর চেয়ে আর বড় কোনো হামলা হয়নি, আমি এমন হামলা চালাবো ইরানের উপরে। কিন্তু ওই দম ফুরালে ঠুস, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তিনি নিজেই হুমকি দিচ্ছেন, নিজেই চুক্তির কল্পনা করছেন, নিজেই বলছেন আলোচনা চলছে এবং নিজেই আবার ইরানকে গালিগালাজ করছে যে এরা বিশ্বাসঘাতক, এরা দ্বিমুখী, এরা কথা রাখে না, এরা একবার এক কথা বলে আর একবার আর এক কথা বলে, নানান রকমের কথা। অথচ ইরান কিন্তু বলেই যাচ্ছে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না। মার্কিন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি যে আলোচনার কথা বলছেন, কই? ইরান তো বলছেন যে না। তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন, না, এটা একটা খুব কল্পনার বাইরের জিনিস, এটা তোমরা বুঝবা না, এটা আলোচনা হচ্ছে ভিতরে ভিতরে। এবং তিনি তো একদম নিশ্চিত বলেছিলেন, সোমবারের কথা তিনি বলেছিলেন যে আজকেই আলোচনায় বসছে এবং একটা চুক্তি হবে। এবং তিনি খুব ইগারলি ওয়েট করছেন, প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন একটা চুক্তির। ইরানের বক্তব্য কি? ইরান অনেকবার তার সাথে চুক্তি করেছে এবং অনেক আলোচনায় বসেছে, প্রত্যেকবার রেজাল্ট হয়েছে কি? আলোচনায় বসার পর একটা পর্যায়ে যখন যায়, তখন আমেরিকা হামলা চালায়। এই হামলা ইরানের জন্য যেমন বিব্রতকর, কষ্টদায়ক, তেমনি অপমানজনক। আমি সবসময় বলি, ইরানিরা অত্যন্ত নিজেদের আত্মসম্মান বোধের ব্যাপারে খুব সচেতন। এই আত্মসম্মান বোধে তাদের লাগে যে আমাদের সাথে আলোচনায় বসে আবার আমাদের উপর হামলা করলো, আমাদের সাথে চুক্তি করে সেই চুক্তি ভেঙে ফেললো। এরপরেও নিজেদের দেশের মানুষ, আঞ্চলিক দেশগুলো এবং বিশ্ববাসীকে বিভিন্ন সময় বোঝানোর প্রয়োজন ছিল যে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা চুক্তি করতে চাই, আমরা শান্তি চাই। এই জন্য বিভিন্ন সময় আমেরিকার সাথে আলোচনায় বসেছে, চুক্তি করেছে এবং এখন ইরানকে কেউ দোষারোপ করতে পারবে না যে ইরান আলোচনায় বসতে চায়নি, চুক্তি করতে চায়নি, ইরানের কারণে এই যুদ্ধটা হলো। এই কথা কেউ বলতে পারবে না, ইরানের বিরুদ্ধে কেউ ইরানকে দোষী করতে পারবে না। তো সমস্ত গুটি যখন ডোনাল্ড ট্রাম্পের শেষ, তিনি তো অতি চালাক মানুষ, নিজেকে এইভাবেই ভাবেন, সেই জন্য এক এক সময় এক এক কাজ করেছেন। কখনো আলোচনা, কখনো আলোচনার নামে ধোঁকা, কখনো আলোচনার নামে ইরানের উপর হামলা, কখনো চুক্তি, কখনো সেই চুক্তির নামে নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, আবার ভেঙে ফেলা, আবার হামলা, এই সমস্ত সব কিছু করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, বাংলায় একটা প্রবাদ আছে যে 16 চুঙার বুদ্ধি এক চুঙায় যখন ঢুকে যায় তখন আর কোনো কাজ করে না। অর্থাৎ আপনি যখন চালাকি করবেন, করতে করতে কত দূর দৌড়াবেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে ধরা পড়তেই হবে। চালাকির ভাত নেই এবং অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে। যে সমস্ত সব কিছু মিলে ইরানকে বারবার অপমান করার চেষ্টা করেছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এবং ইরানকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলে তার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তাদের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে, বৈধ অধিকারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। এই সমস্ত কারণে ইরান এখন আর আলোচনায় যাবে বলে মনে হয় না। বাকের কলিবফ বা আব্বাস আরাকচি বা
অন্য কেউ আলোচনায় যেতে চাইলেও ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এবং বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে যে বক্তব্য আসলো, এই বক্তব্যের পর আর আলোচনা হবে না। তাহলে কি এখানে প্রশ্ন আসে, তাহলে কি করবে? এই জায়গাটাই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প মুশকিলে পড়েছেন কোথায়? ডোনাল্ড ট্রাম্প মুশকিল পড়েছেন এখানে যে তিনি না পারছেন ইরানের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালাতে, আর না পারছেন যে ঠিক আছে যাক, যা হয়েছে হয়েছে পর্যন্তই থাক, আমি চলে গেলাম। এটা করা মানেই পরাজয় মেনে নেওয়া। আর প্রচণ্ড রকমের হামলা চালাতে গেলে তার হাতে সেই কলকবজা, সেই মেকানিজম, সেই ব্যবস্থা নেই। যার কারণেই তিনি এখন খুঁজছেন যে অপ্রচলিত পথে কিভাবে ইরানকে প্রচণ্ড রকমের শাস্তি দেওয়া যায়। এর ভিতরে স্থল অবরোধের বিষয়টা খুব গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না। ইরানের সাথে এত এত দেশের সম্পর্ক, স্থল সীমান্ত আবার সমুদ্র সীমা, কিভাবে কার সাথে ঠেকাবে বাণিজ্য? সম্ভব না। ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালাবে, সেটা এই বাস্তবতায় মনে হয় সম্ভব না। এবং তার পাল্টা জবাব কি হবে সেটাও প্রশ্ন। যতদূর শোনা যাচ্ছে ইরানের হাতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যে মিসাইল আমেরিকার ভূমিতে আঘাত হানতে সক্ষম। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সবগুলোই কভার করবে। কোনো কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে ইরান পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে রেডি অবস্থায় আছে, জাস্ট ঘোষণা করছে না টেকনিক্যাল কারণে। আবার কোনো কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে তার হাতে থার্মোনিউক্লিয়ার বোমা আছে। ইরানিদের মুখ থেকেই আমি ব্যক্তিগতভাবে শুনেছি তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র মারলে 1-2 মিনিটের ভিতরে পুরো একটা শহরের টোটাল ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাবে। এবং ইরান তো তার সক্ষমতা দেখিয়েছে। কোথায় দেখিয়েছে? আমার আপনার জোর করার কোনো ব্যাপার নেই। দেখিয়েছে কোথায়? এই মধ্যপ্রাচ্যেই। ইরাকের অনেক জায়গা থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নিতে হয়েছে, মার্কিন সিআইএর ঘাঁটি সরিয়ে নিতে হয়েছে। আপনারা কল্পনা করেন, সেন্টকমের হেডকোয়ার্টার ছিল কাতারে, সেই কাতার থেকে হেডকোয়ার্টার সরিয়ে জর্দানে নিতে হয়েছে। কুয়েত থেকে, বাহরাইন থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে কত দূর আমি জানি না, কাতার থেকে, এইসব জায়গা থেকে সেনা সরিয়ে নিতে হয়েছে। কোথায় নিয়েছিল? প্রথমে নিয়েছিল জর্দানে এমন প্রচণ্ড মার দিয়েছে ইরান, সেখান থেকে এখন নিয়েছে ইসরায়েলে। বেশ কিছু সেনা এখনও সংযুক্ত আরব আমিরাতে আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ যখন খালি হয়ে যাচ্ছে, তখন সংযুক্ত আরব আমিরাত হবে প্রধান টার্গেট। কতক্ষণ রাখবে এখানে? অতগুলো দেশ যদি ছাড়তে বাধ্য হয়, সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হবে না? সংযুক্ত আরব আমিরাত তো খুব কাছেই। ইরানের টার্গেট কিন্তু কমে আসবে তখন। অনেকগুলো টার্গেট ছিল, অনেকগুলো দেশ ছিল। আস্তে আস্তে সেই সমস্ত দেশ থেকে যখন মার্কিন সেনারা চলে যাচ্ছে, তখন তার ইরানের টার্গেট কমে আসছে সংখ্যা। এরপরে জর্দানে তো প্রচুর আঘাত করেছে এবং জর্দান থেকে চলে যেতে বাধ্য হবে, এবং ম্যাক্সিমাম সেনা এবং বিমান এখন ইসরায়েলে। ইরান এই জায়গায় আর একটা কৌশলের আশ্রয় নিয়েছে। সে কিন্তু গত 1-2 সপ্তাহে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে কিন্তু একদিনও ইসরায়েলে হামলা চালায়নি। কেন জানেন? সেটা এই কারণে, আমেরিকাকে বুঝতে দিয়েছে যে ইসরায়েল আপাতত তার জন্য নিরাপদ। ইসরায়েলের উপরে ইরান হামলা চালাচ্ছে না। তার মানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল হচ্ছে আমেরিকার জন্য নিরাপদ। ইরান এই মেসেজ দিতে চেয়েছে ইসরায়েলে হামলা না চালিয়ে। তার মানে হচ্ছে কি? তার মানে মধ্যপ্রাচ্যে যত জায়গায় সেনার সামন্ত আছে সব কুড়িয়ে কাড়িয়ে ইসরায়েলে নিয়ে যাও। ব্যাপারটা যদি এই হয়, তো এরপরেই ইসরায়েলকে টার্গেট করবে। এবং ইরানের হাতে ইসরায়েলকে টার্গেট করার মতো ক্ষেপণাস্ত্র নেই তা তো না। যাবে কোথায়? ইউরোপের দেশগুলোকে একদম পরিষ্কার করে বার্তা দিয়েছে ইরান যে যদি কোনো দেশ আমেরিকাকে আশ্রয় দেয়, আমেরিকাকে হামলায় সহযোগিতা করে, তাহলে প্রত্যেকটা দেশে হামলা চালানো হবে। এবং এই জায়গা থেকে যেহেতু ইরানের পাশে রাশিয়া এবং চীনের সমর্থন আছে, এবং ইউরোপের দেশগুলোকে এই মুহূর্তে ইউক্রেনকে নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে হচ্ছে, সেক্ষেত্রে যদি তারা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। এই তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তারা নেবে কিনা সেটা একটা ভাববার বিষয়।
এই কারণে ইউরোপের দেশগুলো আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না, যুক্ত হচ্ছে না। তাহলে বেসিক্যালি যা হবে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে ইসরায়েল হয়ে ভূমধ্যসাগর দিয়ে আটলান্টিক পাড়ি দেয়া। আমি অনেক আগে থেকে বলে আসছি যে মধ্যপ্রাচ্যের এই যে আরব দেশগুলো, এই আরব দেশগুলো থেকে সমস্ত সেনা ক্লোজ করে আস্তে 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 ওই ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছে। ওখানে এমন ব্যাপক হামলা চালাবে ইরান এক সময়, ওখান থেকে তখন জাহাজে করে পাড়ি দিতে বাধ্য হবে বা বিমানে করে চলে যেতে বাধ্য হবে। ইসরায়েলের সাথেই তো ভূমধ্যসাগর, তাদের পথ নেই। আমি এটা কোনো আবেগ নির্ভর কথা বলছি না, বাস্তবতা। 2-3 দিন আগে আমি একটা খবর দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যে ইউরোপের যে মার্কিন কমান্ড, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, তারপরে প্যাসিফিক কমান্ড আছে, বিভিন্ন কমান্ড আছে, কিন্তু তাদের এক একটা কমান্ডের আওতায় এক একটা অঞ্চল। তাই ইউরোপীয় কমান্ড যেটা, সেই কমান্ডের কমান্ডার জেনারেল অ্যালেক্সাস, তিনি বলেছেন যে ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা এখন ইউরোপীয় কমান্ডার নেই। হয় আমেরিকাকে প্রোটেকশন দিতে হবে, না হয় ইসরায়েলকে, যে কোনো একটাকে, দুটোকে একসাথে পারবে না তারা। তাদের হাতে সেই রকমের সরঞ্জাম, যুদ্ধাস্ত্র, জাহাজ, ডেস্ট্রয়ার নেই। তার মানে কি, আমেরিকা কি অনেক বেশি জাহাজ এই পাশে দিয়ে এসেছে, নাকি আমেরিকার অনেক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে? ব্যাপারটা কি? হঠাৎ করে ডেস্ট্রয়ারের সংকট পড়লো কেন ইউরোপীয় কমান্ডে? সেটা কিন্তু একটা প্রশ্ন। এই যে ইউরোপীয় কমান্ডের পক্ষ থেকে যে বক্তব্য, যে একসাথে ইসরায়েল এবং আমেরিকাকে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা তাদের এই মুহূর্তে নেই, যে কোনো একটাকে দিতে পারবে, ইটস এ ভেরি বিগ মেসেজ। এটা অনেক বড় বার্তা। আমেরিকার সক্ষমতা কোথায় যাচ্ছে খেয়াল করুন। এবং আমেরিকা যে ইরানকে হারাতে পারছে না, এটা তো পরিষ্কার। বরং মধ্যপ্রাচ্যের বহু সংখ্যক ঘাঁটি তছনছ করে দিয়েছে, বহু সংখ্যক ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিতে হচ্ছে। এখন তারা বারবার হুমকি দিয়ে সেই হুমকি নিজেরাই পিছাতে বাধ্য হচ্ছে, যে এই হুমকি বাস্তবায়ন করা যাবে না, কারণ তার রিয়াকশানটা হবে ভয়াবহ। আগে যেখানে অনেকগুলো দেশে মার্কিন সেনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন মূলত মার্কিন সেনার অবস্থান ইসরায়েলে। তাহলে ইসরায়েল ছোট একটা জায়গা, সেই ইসরায়েলকে টার্গেট করে হামলা চালানো ইরানের পক্ষে তো কঠিন কোনো কাজ না। এই অবস্থায় ইরানের যে ঝানু ঝানু রাজনীতিবিদ, যারা কৌশলবিদ, তারা খুব ভালোভাবে বুঝাচ্ছে, যার কারণে এখন ইরানের বিশেষজ্ঞ পরিষদের যারা সদস্য, তারা তো খুব ঝানু ব্যক্তিত্ব। অনেককে আপনারা হয়তো জুব্বা পাগড়ি দেখবেন, কিন্তু তারা ওই সাধারণ কোনো মাদ্রাসায় লেখাপড়া করা মানুষ, আর ধর্মকর্ম নিয়ে শুধু ব্যস্ত থাকে, নট দ্যাট। তারা বিশ্ব রাজনীতি খুব ভালো করে বোঝেন। শুধু তাই না, সমরনীতি, কোন অস্ত্রের কেমন ব্যবহার, এই সমস্ত সব কিছু দারুণ অভিজ্ঞতা না। এগুলো নিয়ে তাদের ট্রেনিং নিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। দেশ চালাতে গেলে আন্দাজে করলে তো হবে না, অনেক কিছু খবর রাখতে হয়। তো এই বিশেষজ্ঞ পরিষদে শুধু আলেম না, রাজনীতিবিদ, সেনা কমান্ডার সাবেক, তারপরে কূটনীতিবিদ, বিজ্ঞানী, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন নিয়ে এই বিশেষজ্ঞ পরিষদ। এই বিশেষজ্ঞ পরিষদ পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমেরিকার সাথে আর কোনো আলোচনা নেই। সর্বোচ্চ নেতা যেভাবে দিক নির্দেশনা দেন সেইভাবে চলেন। সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই আপাতত দিক নির্দেশনা সম্ভবত এটাই, যে আমেরিকা যেহেতু চুক্তি রাখে না, লঙ্ঘন করে, তারা যুদ্ধবিরতির কথা বলে তারা নিজেরাই যুদ্ধ শুরু করে, অতএব তাদের সাথে আর চুক্তি করে আলোচনা করে লাভ নেই, বরং প্রতিরোধ করো, যাতে তারা মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বাধ্য হয়। এবং মধ্যপ্রাচ্য থেকে যদি আমেরিকা চলে যেতে বাধ্য হয়, তাহলে ইরানের চূড়ান্তভাবে চাওয়া পাওয়াটাই তো পূরণ হলো। ইরান বহু বছর থেকে বলে আসছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির কারণেই যত জটিলতা তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এবং যত গোলমাল, গোলযোগ, সংকট, সমস্ত সব কিছু মার্কিন উপস্থিতির কারণে। তো আমেরিকার সেনারা যদি চলে যায়, তাহলে কিন্তু ইরান যে কথা বলে আসছিল, যে প্রত্যাশা করে আসছিল, সেই প্রত্যাশাই পূরণ হয়, অর্থাৎ মার্কিন মুক্ত মধ্যপ্রাচ্য। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে হয়তো ইরান এখন পুরোপুরি প্রতিরোধের পথ বেছে নেবে। হয়তো আমেরিকা যেমন
চালাকি করেছে ইরানের সাথে বারবার আলোচনার নামে, যুদ্ধবিরতির নামে বিভিন্ন সময় ক্ষেপণ করেছে এবং তারা নিজেরা গুছিয়ে নিয়েছে, আবার যুদ্ধবিরতি বা আলোচনা ভেঙে দিয়ে যুদ্ধ করেছে। ইরানও হয়তো এখন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান এদেরকে লাগিয়ে রেখেছে। এক এক সময় এক এক রকমের কথা বলছে। আচ্ছা ঠিক আছে, দেখি এ ব্যাপারে কীভাবে কী করা যায়, আমরা একটু বোঝাপড়া করে নিই, আমরা একটু পরামর্শ করি। এপাশে ডোনাল্ড ট্রাম্পকে হয়তো পাকিস্তান বলল যে হ্যাঁ, ইরান বোঝাপড়া করে নিয়ে আমাদের সাথে কথা বলবে বলেছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প আশা করছে যে একটা ভালো কিছু হতে যাচ্ছে। এবং এই যে তেলের সংকট, আমেরিকায় প্রচণ্ড রকমের তেলের সংকট পড়েছে এবং আরও বেশ কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ না করলে আমেরিকা তেলের ভয়াবহ সংকটে পড়তো, তার হাতে 1 মাসের তেল আছে। তাহলে আবার যুদ্ধ করেছে, আবার তো যুদ্ধ, এখন তেল বন্ধ, হরমুজ প্রণালী এবং লোহিত সাগর দুটোই, সংকটটা আরও বেড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে মার্কিন কোম্পানিগুলো এখন সুযোগ নিয়ে বেশি বেশি লাভ করছে। এই পরিস্থিতিতে ইরান হয়তো এই বুদ্ধিমত্তা খাটাতে পারে যে ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার কথা বলে তাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখতে হবে, মোহাচ্ছন্ন, ইলিউশনের ভিতরে রাখতে হবে। শুধু তার মাথায় থাকুক যে আলোচনা একটা হচ্ছে, বাট এর ভিতর দিয়ে সময় ক্ষেপণ হবে, হরমুজ প্রণালী আটকে থাকবে, লোহিত সাগর আটকে থাকবে, বাব আল মানদেব প্রণালী আটকে থাকবে, ভয়াবহ রকমের তেলের সংকট হবে। তখন তারা সারেন্ডার করতে বাধ্য হবে। যুদ্ধ কোথায় করবে? যুদ্ধ করে কি হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী খোলা যাবে? যাবে না। যুদ্ধ করে ইরানের বিরুদ্ধে আমেরিকা আর জিততে পারবে? সেই পরিস্থিতি নেই। তাহলে অনেক আগেই পারত। তাহলে কি হবে? তাহলে অনিবার্যভাবে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে পরাজয় লিখিত হয়ে যাবে। পরিস্থিতিটা এই রকম, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আছে এইভাবে। খোদ মার্কিন CNN টেলিভিশনের ওয়েবসাইটে আজকে যে খবর দেওয়া আছে সেখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন। তার সামনে পথ 3টা: প্রচণ্ড যুদ্ধ, চুপ করে সরে আসা, না হয় দীর্ঘমেয়াদে যুদ্ধ করা। এর কোনোটাই ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন সম্ভব না। তাহলে কি করবেন? সেই জায়গা থেকে তিনি হয় চুপ করে সরে যেতে বাধ্য হবেন, অথবা প্রচণ্ড হামলা করতে এসে ব্যাপকভাবে মার খাবে মার্কিন সেনারা এবং তারা চলে যেতে বাধ্য হবে। অর্থাৎ সমস্ত ক্যালকুলেশন করে ফাইনাল যেখানে আসা যায় সেটা হচ্ছে যে তাদের জন্য পরাজয় অনিবার্য হয়ে আছে, সেটা আজ হোক আর কাল হোক। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার, তারা দুইজন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের স্পিকারকে একটু জরুরি সলা পরামর্শ করার জন্য পাকিস্তানে আসার দাওয়াত দিয়েছেন। কিন্তু ইরানের এই 2 কর্মকর্তা কবে আসবে তা পরিষ্কার না। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করার 36 ঘন্টা পরে পাকিস্তানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে ইরানের 2 জনকে। আর ইরানের 2 জন এখনও তাতে রেজাল্ট দেননি যে হ্যাঁ আমরা অমুক দিন অমুক সময় আসবো। অবশ্যই কাতার টুকটাক আলোচনা চালাচ্ছে, সৌদি আরব চালাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত চালাচ্ছে, তুরস্ক চালাচ্ছে, বিভিন্ন জন আলোচনার আবহের ভিতরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছেন। কিন্তু ইরান আসল কথা বলছে না। এইভাবেই ঘুরাতে এক সময় ডোনাল্ড ট্রাম্প নাজেহাল হয়ে, ক্লান্ত হয়ে হয় ইরানের বিরুদ্ধে চরম আঘাত আনবে, আর না হয় যুদ্ধ থেকে তাকে সরে পড়তেই হবে। চরম আঘাত আনলে, আমি একটু আগেই বলেছি, ইরান তার জবাব দেবে এবং সেইভাবে তার প্রস্তুতি আছে। আর আস্তে করে সরে পড়লে সেটা তো ভিন্ন কথা। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত। আসলে ডোনাল্ড ট্রাম্প, তার সামনে পথ 3টা: দীর্ঘমেয়াদী যুদ্ধ একদম বাদ দিয়ে চলে যাওয়া, অথবা ভয়াবহ হামলা চালানো ইরানের উপরে। এই 3টা পথ, এই 3টা পথের কোন পথটা ডোনাল্ড ট্রাম্প বেছে নিতে পারেন বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।